নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন আশিকের কলমে হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প জীবন্ত লাশ। আজকের গল্প পাঠ করেছে রূপঙ্কর। অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, বর্ণালী, শ্রাবস্তি ও সূর্যশঙ্কর। আবহ সঙ্গীত সূর্য, প্রচ্ছদালঙ্করণে পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের গল্প আশিকের কলমে গ্রাম বাংলার ভূতের গল্প জীবন্ত লাশ। সদ্য মাটি হওয়ায় একখানা মৃতদেহ কবর কইরা চুরি কইরা বিক্রি করবার পারলেই কর করিয়া 15,000 টাকা। রামির চাচার এমন কথাতে ভ্রু কুচকে গেল আমার। যেখানে দৈনিক 9-10 ঘন্টা গাধার মতো খেটেও মাস শেষে 10,000 টাকা জুটে না, সেখানে কয়েক ঘন্টার কাজের বিনিময়ে 15,000 টাকা। কথাটা শুনে অনেকটা আলাদিনের প্রদীপ পাওয়ার মতো অবস্থা হলো আমার। বর্তমান বাজারে টিকে থাকতে গেলে টাকার কদর ঢের বেশি। তাই রামির চাচাকে বলে কয়ে কোনো মতে তার পার্টনার বানানোর জন্য রাজি করালাম। কিন্তু তারপর রামির চাচা যা বলল তা শুনে কিছুটা ভয়ও লাগলো। শোন হে ছোকরা, এই কামে যেমন টাকা আছে তেমনি রিস্কিও আছে। রাত্রিবেলাতে কবরস্থানে ঢুকাটা চারটিখানি কথা নয়, কলিজা লাগে, বুঝলা? অনেক সাহসের দরকার। ভূত প্রেতে একদমই ভয় পাওয়া চলব না। জন্তু জানোয়ারের মোকাবেলা করতে হইব। আর তার মধ্যে কবরস্থানের দারোয়ান তো আছেই। সব মিলাইয়া সব কিছুকে তোয়াক্কা কইরা তারপরেই লাশ চুরি করতে হয়, বুঝলা? রামির চাচা পারলে আমি কেন পারবো না? আমারও সাহস আছে। হয়তো প্রথম প্রথম একটু ঘা চমচম করবে, একটু ভয় করবে। ধীরে ধীরে আমিও একদিন রামির চাচার মতো পাক্কা লাশ চোর হয়ে যাব। আর টাকা ইনকামের এমন সহজ পন্থা একেবারেই হাতছাড়া করা যাবে না। তাই রামির চাচার সব কথাতেই রাজি হয়ে বললাম, আমি পারবো, একটাবার চান্স তো দিয়েই দেখো। শেষমেশ রামির চাচা আমাকে তার লাশ চুরির পার্টনার হিসেবে গ্রহণ করল। আর সেই সাথে এটাও বলল, আজকাই তোর প্রথম অপারেশন। ঠিক রাত 12টার সময় মোড়ের মাথায় এসে দাঁড়াইয়া থাকবি, আমি সঙ্গে করিয়া লইয়া যাইব তোকে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে বাড়ি চলে আসলাম। রাত 12টার সময় রামির চাচার কথা মতো মোড়ের মাথাতে এসে দাঁড়িয়ে রইলাম। চারপাশে ঘুটঘুটে অন্ধকার আর জমাট বাঁধা কুয়াশা। এই শীতের কাছে হাড় মেনে রাতের নিশাচর প্রাণী কুকুরগুলো হয়তো রাজপথ ছেড়ে গরম জায়গা খুঁজে নাক ডেকে ঘুমাচ্ছে। একটু পর কালো চাদর মুড়ি দিয়ে রামির চাচা এসে ডাক দিল, কিরে আইছিস? আমি চাপা গলায় জবাব দিলাম, হ চাচা। আয় আমার লগে। আর কোনো কথা না বলে তার পিছু নিলাম। হাড় হিম করা শীতের সাথে কুয়াশা মোড়ানো অন্ধকারাচ্ছন্ন রাত। জোরালো বাতাস না বইলেও শীতের জন্য হাত পা জমে যাওয়ার মতো অবস্থা। আমি আর রামির চাচা ফাঁকা রাস্তা দিয়ে হাঁটছি। উদ্দেশ্য উত্তরপাড়ার কবরস্থানে সদ্য কবর দেওয়া লাশটাকে মাটি খুঁড়ে তুলে নিকটস্থ একটা মেডিকেল কলেজে বিক্রি করে দেওয়া। এর আগে রামির চাচা আর সুলেমান মিয়া দুজনে এইসব করত। কয়েক মাস আগে সুলেমান মিয়ার যক্ষায় মৃত্যু হওয়াতে আমি তার সাথে যোগ দিয়েছি। রামির চাচা জোরে জোরে কয়েকবার শ্বাস ছেড়ে বলল, একটু পা চালাইয়া হাঁটবার পারস না? এখনো অনেক পথ বাকি, তাড়াতাড়ি পৌঁছানো লাগবো। রামির চাচার কথার উত্তরে শুধু বললাম,
চাচা, আর কত জোরে হাঁটবো? রামির চাচা অন্ধকারের মাঝে দাঁত কড়মড় করে জবাব দিল, তোগো বয়সে আমি দিনে 4 বার নদী সাঁতরাইয়া এপার ওপার করছি, আর তোরা তো এখন নদীর পানি দেখলেই ডরাইবি। চল, তাড়াতাড়ি রাত ফোরানোর আগেই কামড়া সারতে হইব। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে জোরদার হাঁটা শুরু করলাম। মাঝরাতে আমরা দুজনই কেবল বেঁচে আছি এই পথের বুকে। কুয়াশা মারিয়ে দ্রুত বেগে এগিয়ে যাচ্ছি সামনে। মিনিট 20 হাঁটার পর রামির চাচা থমকে দাঁড়ালো, সেই সাথে আমিও দাঁড়ালাম। রামির চাচা তার চাদরের নিচ থেকে কিছু একটা বার করে বলল, খাড়া, একটু গলা ভিজাইয়া লই। তারপর অন্ধকারের মাঝ থেকে ঢকঢক করে শব্দ ভেসে আসলো কানে। তুই খাবি? কি? নে ধর, খাইলে দেখবি শরীরটা একদম টান টান হইয়া গেছে, সব শীত দৌড়াই পালাইছে। অন্ধকারের ভিতরে রামির চাচার দেওয়া কাঁচের শিশি থেকে কিছু একটা মুখে ঢালতেই গলাটা পচা গন্ধের তীব্রতাতে ঝাঁঝে ধরে আসলো। বুঝতে বাকি রইল না বোতলে তারই ছিল। শুনেছি এইসব খেলে নাকি শরীরের ভিতরে সমস্ত ভয় আর শীতের প্রকোপ নিমেষেই দূর হয়ে যায়। তাই নাক চেপে ধরে কয়েক ঢোক মেরে দিলাম। রামির চাচা তাড়া দিল, খাওয়া শেষ হইলে এইবার চল, ভিতরে ঢুকতে হইব। রামির চাচার কথা শুনে মাথা উঁচিয়ে দেখলাম সামনে মস্ত বড় একটা সাদা চুন দেওয়া গেটে কালো রঙে কবরস্থান লেখা আছে। বুঝলাম আজকে এইখানেই আমার প্রথম কাজ শুরু হবে। শুরুর দিকে যে একটু আধটু ভয় কাজ করছিল, পেটে তাড়ি পড়ার পর সেই ভয়টুকুও পালিয়েছে। রামির চাচা কথাটা বলার সাথে সাথে আমি গেটের দিকে যেতে চাইলে চাচা আমাকে আটকিয়ে বলল, আরে মরকট, সামনে দিয়ে যাওন যাইব না, তাহলে দারোয়ান বুঝা ফেলবো। চল আমার লগে। কথাটা বলে রামির চাচা সোজা রাস্তার পাশে থাকা মস্ত বড় খাদে নেমে পড়ল। তার দেখা দেখি আমিও নেমে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর রামির চাচা বলল, এইখান দিয়া প্রাচীর টপকাইতে হইব, বুঝলি? তারপর দুজনে প্রাচীর টপকিয়ে ভেতরে প্রবেশ করলাম। মাথার উপর থাকা বড় বড় গাছের পাতাতে জমে থাকা কুয়াশাগুলো ফোঁটায় ফোঁটায় মাথার উপরে পড়ছে। রামির চাচা দিনের আলোতে এই কবরস্থানের সবকিছু ভালো মতো আয়ত্ত করে যাওয়াতে অন্ধকারের মাঝেও কবরটাকে খুঁজে পেতে খুব একটা কষ্ট হলো না। সদ্য বাঁশের রেলিং দিয়ে ঘেরা কবরের কাছে এসে ফিসফিসিয়ে বলল, এইখানে খাড়া, এই হলো কবর। এর ভিতরে পড়ে আছে নগদ 15,000 টাকা। চল, জলদি হাত লাগাইয়া রেলিংগুলো সরিয়ে ফেল। তার কথা মতো রেলিংগুলো সরিয়ে একপাশে রাখতেই রামির চাচা তার পিছন থেকে ছোট্ট একটা বেলচাবার করে মাটি সরাতে লাগলো। এই কয়েক ঘন্টার ভেতরে ঝুরঝুরে মাটিগুলো কেমন জানি শক্ত হয়ে জমাট বেঁধে গিয়েছে। রামির চাচা তার গায়ের চাদরটা আমার হাতে দিয়ে বলল, ওইখানে রেখে আই জলদি, বাঁশের চাপাটা সরাতে হবে। দুজন ধরাধরি করে বাঁশ সরাতেই চোখ পড়ল ভিতরে শটান পড়ে থাকা সাদা কাপড়ে মোড়ানো মৃতদেহটার উপর। অন্ধকারের মাঝেও কাফনের সাদা কাপড়টা চকচক করছে। ধর দেখি। চাচার কথা মতো লাশটাকে ওপরে তুলে একপাশে রেখে দিয়ে আবার পূর্বের মতো সবকিছু ঠিকঠাক করতে করতে আরো মিনিট 20 সময় লাগলো। তারপর দুজনে লাশটাকে কাঁধে তুলে নিয়ে আবার হাঁটতে লাগলাম পিছনের রাস্তা ধরে। রামির চাচা সামনে আর আমি পেছনে। লাশের শারীরিক গঠনের চাইতে ওজনটা দ্বিগুণ লাগছে আমার কাছে। মনে হচ্ছে আস্ত একটা পাথর কাঁধের ওপর তুলে নিয়েছি। অন্ধকারের ভেতরে কুয়াশা মানিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। সামনে থাকা রামির চাচার নিঃশ্বাসের শব্দটা স্পষ্ট কানে ভেসে আসছে। কেন জানি এই প্রবল শীতের মাঝেও শরীর বেয়ে
শার্টের নিচ দিয়ে তরতরিয়ে ঘাম বার হচ্ছে। কবরস্থান থেকে বার হয়ে রামিক চাচা আমাকে উদ্দেশ্য করে বলল, তুই লাশটা এখানে নিয়ে দাঁড়ায় থাক, আমি ভ্যান লইয়া আইতাছি। চাচার কথা মতো লাশটা সামনে নিয়ে দাঁড়িয়ে আছি। কেন জানি নিজেকে আজ বড্ড সাহসী লাগছে। যেই আমার অগণিত মানুষের মাঝে দাঁড়িয়ে মৃত মানুষের সামনে যেতেই হাঁটু কাঁপত, সেই আমি কিনা আজকে একা একা অজ্ঞাত লাশ সাথে করে দাঁড়িয়ে আছি, তাও আবার মাঝরাতে। আসলে টাকার জ্বালা যে মানুষকে কতটা বদলাতে পারে তা হয়তো আমি তার চাক্ষুষ নুচি। একটু পর ক্যাচকুট শব্দ করে রামিক চাচা একটা ভ্যান নিয়ে এসে থামল। তারপর বলল, ল তাড়াতাড়ি লাশটারে এইটার উপরে তুলে দে, ভোর অনের আগে প্রস্থান করতে হইব। আমি মুখ বুজে অবিলম্বে সামনে থেকে লাশটা দু হাতে শক্ত করে ধরে ভ্যানে তুলে দিয়ে বললাম, চাচা তুমি তুমি পাশে বসো, আমি ভ্যান চালাচ্ছি। ল হ্যান্ডেল ধর, তাড়াতাড়ি চল। ভ্যানের সিটে বসে প্যাডেল ঘোরাতে শুরু করলাম। সকাল হনের লগে লগে লাশটা আমাকে শঙ্কর দাদার কাছে দিয়া দিতে হইব, বুঝলি? শঙ্কর বলতে মেডিকেল কলেজের প্রফেসর? হ্যাঁ, তার কাছেই তো লাশ বিক্রি করি। বেশ ভালো লোক, বুঝলি? তা লাশ নিয়ে সে কি করে চাচা? তা জানি না তুই আমি কি করব, আমাগো টাকার দরকার। টাকা পাইলেই হলো, মুখ বন্ধ কইরা শরীরে জোর দিয়া প্যাডেল মার। আর কোনো কথা না বলে সোজা রাস্তার বুক চিরে ভ্যান নিয়ে ছুটতে লাগলাম। দীর্ঘ লম্বা রাতটা তখন প্রায় শেষের দিকে। ফাঁকা প্রান্তর থেকে দমকা বাতাস এসে গায়ে লাগছে। একটু পরেই হয়তো ফজরের আজান দেবে। রামিক চাচা বলল, তোগো বাসায় তো তুই একাই থাকিস, তাই না? আমি মাথা নাড়িয়ে বললাম, কেন? লাশটা তোকে রুমে রাখা দিই, আমি শঙ্করদার লগে কথা বইলা তারপর নিয়ে যাবো। কোনো রিক্স টিক্স নাই তো? না, তবে আমার কেন জানি ভয় লাগছে চাচা। আগেই কইছিলাম তোগো মতো পোলাওয়ান দিয়া এইসব কাম হইব না। রামিক চাচার এই কথাটা শুনে জেদ চেপে গেল। বললাম, আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। তারপর লাশটাকে আমার রুমে এনে পাটি চাপা দিয়ে ঠিকঠাক করার পর রামিক চাচা তার ভ্যান গাড়ি নিয়ে আবার রওনা দিল। আর যাওয়ার সময় বলে গেল, ভালো কইরা একটু তদারকি করিস, লাশ থাইকা যেন কোনো গন্ধ বাইন না হয়। আমি আচ্ছা বলে রুমের দরজা টেনে দিলাম। সারা রাত জাগার কারণে চোখ দুটো কেমন জানি ঘুমে ঢলঢল করছে। চোখে পানি দেওয়াটা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া বাথরুমে ঢুকে চোখে ঠান্ডা পানির ছাঁটা দিতেই শরীরটা কেঁপে উঠল। গামছা দিয়ে মুখ মুছে বার হতে যাব, ঠিক তখনই বাথরুমের দরজার সামনে একটা কম বয়সী লাস্যময় নারীকে দেখে চোখ আটকে গেল আমার। ঘুমের ঘরে কি আমি স্বপ্ন দেখছি? ভালো মতো চোখ ডলে আবার তাকালাম। না, কোনো স্বপ্ন নয়, বাস্তবে আমার চোখের সামনে সুন্দরী এক ললনা দাঁড়িয়ে আছে। আমি তো রামিক চাচাকে বিদায় দিয়ে দরজা লাগিয়ে তারপর বাথরুমে ঢুকেছিলাম। তাহলে এই মেয়ে ঢুকলো কি করে? নাকি তড়িঘড়ি করে দরজা দিতেই ভুলে গিয়েছিলাম? সব প্রশ্ন পিছনে ফেলে বললাম, কে আপনি? আমার রুমে এত রাতে কি করছেন? মেয়েটা হা হা করে হেসে বলল, আরে আমি তো আপনার সহযাত্রী, নিজে কাঁধে করে বয়ে এনে এখন আবার নিজেই জানতে চাইছেন আমি কে আর আমি এখানে কি করছি? আমি বাকরুদ্ধ হয়ে চুপচাপ দাঁড়িয়ে থেকে মেয়েটির সেই অট্ট হাসিটাকে দেখছি। সেই হাসির শব্দ যেন মেঘের গর্জন তোলার মতো বুকের ভেতরে গেঁথে গিয়ে আমার
প্রাণনাশ করার জন্য মরিয়া হয়ে উঠেছে। চোখ দুটি গোল গোল করে তাকিয়ে আছি মেয়েটার দিকে। মেয়েটাকে আমার একদমই অচেনা লাগছে। এর আগে কখনো আমার চোখে পড়েনি, আর আমাদের এলাকার বলেও মনে হচ্ছে না। চেহারাতে লাবণ্যতার ছড়াছড়ি থাকলেও কেন জানি মেয়েটাকে দেখে আমার ভয়ে পুরো শরীরটা দমে যেতে চাইছে। হাঁটু কাঁপছে থরথরিয়ে। সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম, আমি আপনাকে নিয়ে এসেছি মানে? কি বলছেন এসব? কে কে আপনি? সত্যি করে বলুন, নয়তো একদমই ভালো হবে না। আর আমার রুমে ঢুকলেন কি করে? মেয়েটা উত্তর না দেওয়ার ভঙ্গিমায় বলল, আরে ভয় পাচ্ছেন কেন? বড় সড়ো একটা কাজ করে ফিরলেন, হাত মুখ ধুয়ে ফ্রেশ হলেন, কিছু একটু খেয়ে রিল্যাক্স করুন, তারপর চা খেতে খেতে সব বলবো। আমার চা খাওয়া লাগবে না, আপনার পরিচয় দিন। আর আমি বড় সড়ো কাজ করে আসলাম মানে? এইসব ঘুরিয়ে পেঁচিয়ে কথা একদমই আমার পছন্দ নয়। সত্যি করে বলুন, আপনি কে? এখানে কিভাবে এসেছেন? আর আমার কাছে কি চান? আপনি তো দেখছি বড্ড বেখেয়ালি আর খিটখিটে স্বভাবের লোক। আমার মতো একজন সুন্দরী ললনা আপনার রুমে এসে একাকী দাঁড়িয়ে আছে। আপনি কোথায় একটু খোশ গল্প করে ভাব জমাবেন, তা না করে তাড়িয়ে দিতে চাইছেন। দেখুন, আমার খোশ গল্প করার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আপনি দ্রুত আমার বাসা থেকে বার হয়ে যান। একটু পর আজান পড়বে, মানুষজন দেখলে ভারী কেলেঙ্কারি হয়ে যাবে। মেয়েটি আর কোনো কথা না বলে কিছুক্ষণ চুপ করে থেকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল আমার দিকে। তারপর বলল, লাশটাকে দয়া করে বিক্রি করে দিয়েন না। লাশটা ওরা কিনে নেওয়ার পর অনেক কাটাকুটি করবে। আমি অবাক হয়ে বললাম, লাশ? কিসের লাশ? কি বলছেন এসব? আমার ঘরে কোনো লাশ টাশ নেই। আপনি কিন্তু আমার কাছে কিচ্ছু লুকোতে পারবেন না। দয়া করে লাশটাকে বিক্রি করবেন না। মৃত ব্যক্তি মৃত্যুর অনেক আগে থেকে কষ্ট পেয়ে মরেছে, অন্তত মরার পর আর কষ্ট দিয়েন না। মেয়েটার কথা শুনে অবাক না হয়ে পারছি না। তাহলে কি মেয়েটা এই কনকনে শীতের রাতে আমাদের পিছু নিয়েছিল? আমাদের সকল গতিবিধি ফলো করতে করতে এত দূর এসেছে? মৃত ব্যক্তি আপনার কে হয়? কি সম্পর্ক তার সাথে? মেয়েটা এবার হাঁটতে হাঁটতে পাটিতে জড়ানো লাশটার দিকে এগিয়ে গেল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বলল, আমার সবচাইতে আপন মানুষ। আচ্ছা, আপনি মৃত ব্যক্তির চেহারা দেখেছেন? আমি বললাম, না, মৃত মানুষের চেহারা দেখে আমার কি লাভ? আমার যেটা প্রয়োজন তা পেলেই হলো। কি প্রয়োজন আপনার? টাকা? এত টাকা দিয়ে কি করবেন বলুন তো? একদিন তো ঠিকই এই সব কিছু ছেড়ে এই পাটির ভেতরে চুপটি মেরে শুয়ে থাকতে হবে। এবার কিছুটা বিরক্তি নিয়েই বললাম, দেখুন, এইসব উপদেশমূলক বাণী আমাকে শোনাতে আসবেন না। পেটের ক্ষুধা আর অভাব কখনো উপদেশ দিয়ে ঘুচবে না। তার মানে আপনি লাশটা বিক্রি করবেন? হ্যাঁ, আর লাশটা আমি বিক্রি না করলেও রামি চাচা, মানে আমার ওস্তাদ, সে বিক্রি করেই তবে ক্ষান্ত হবে। এমন সময় দরজার কড়া নড়ার শব্দ ভেসে আসলো। আমি মেয়েটাকে রুমের ভেতরে থাকতে বলে ছুটে গিয়ে দরজা খুলতেই দেখলাম রামির চাচা বাহিরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার চাচা, এখনই এসেছো যে? আর বলিস না, এই শঙ্কর দাদা কল দিছিল, লাশটা নাকি এক্ষুনি লাগবো তার। আর লাশ বেশিক্ষণ রাখা মানে বেশি রিস্ক। চল, ভোর হওয়ার আগে ওই লাশটা শঙ্কর দাদার ল্যাবে দিয়ে আসি। কথাটা বলে রামির চাচা ভেতরে ঢুকতে গেলে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, একটা ঝামেলা হয়ে গিয়েছে, আমাদের লাশ চুরির ব্যাপারে একজন জেনে গিয়েছে। রামির চাচা কথাটা শুনে চোখগুলো বড় বড় করে বলল, কেডাই? কেমনে জানলো? হ্যাঁ, একটা মেয়ে আমার রুমে বসে আছে। চল তো। বলি রামির চাচা বিদ্যুতের গতিতে রুমের দিকে গেল, সেই সাথে আমিও। কিন্তু ভেতরে ঢুকে রীতিমতো দুজনেই অবাক। কই রে, মাইয়াডা কোথায়?
আমি হিমশিম খেয়ে বললাম, চাচা তুমি আসার আগে তো এখানেই দাঁড়িয়ে আমার সাথে কথা বলছিল, এখন গেল কোথায় বুঝতে পারছি না। কথাটা বলতে গিয়ে পুরো রুমটাতে চোখ বুলিয়ে নিলাম, কিন্তু মেয়েটা কোথাও নেই। দরজা তো একটাই, আর জানলাগুলো সব ভিতর থেকে বন্ধ করা। তাহলে মেয়েটা কয়েক মিনিটের ভেতরে কোথায় গেল? কিরে, মাইয়াডা কোথায়? নাকি আমারে ভুলভাল বুঝাইয়া পুরা টাকাটা ইয়াকা খাওনের ফোন দিয়ে আসছোস? না রামি চাচা, মেয়েটা একটু আগেও আমার রুমেই ছিল। আমাকে বলছিল যেন লাশটা বিক্রি না করি, কিন্তু হুট করে কোথায় গেল বুঝতে পারছি না। রামিক চাচা পুরো রুমটাতে ছানবিন করে আমার কাছে এসে বলল, আমারে পাগল পাইছস? রুমের হক গোল জালনা ভেতর থাইকা বন্ধ, একটা মাত্র দরজা। তাহলে মাইয়াডা কি আসমান ফাঁক কইরা পালাইল, নাকি মাটি ভেদ কইরা ঢুইকা গেছে? এখন বুঝবার পারছি, এক লগে এতগুলো টাকা দেখা তোর লোভ যাচ্ছে। বিশ্বাস করো চাচা, আমি সত্যি বলছি। তোর সত্যি তোর কাছেই রাখ। আমার আগেই সন্দেহ হইছিল তোরে লইয়া। লাশ কোথায়? লাশ দে আমার। লাশ তোমার মানে? একসাথে দুজনেই চুরি করেছি, লাশ দুজনেরই। না, তুই আমার লগে বিশ্বাসঘাতকতা করছস। লাশ আমার। এক পর্যায়ে রামিক চাচার সাথে এই নিয়ে কথা কাটাকাটির মাঝখানে রামিক চাচা আমার গালে থাপ্পড় দিয়ে বসালো। থাপ্পড় খেয়ে কেন জানি মাথাটা চক্কর দিয়ে উঠল, পড়ে গেলাম। চোখ যখন মেলে তাকালাম তখন নিজেকে আবিষ্কার করলাম মেঝের উপর পড়ে থাকা অবস্থাতে। শরীরে প্রচন্ড আর অসহ্যকর ব্যথা। ডান হাতটা নাড়াতেই মনে হলো হাতের মুঠোতে কোনো কিছু শক্তভাবে আটকিয়ে আছে। হাতটা চোখের সামনে আনতেই এক লাফে উঠে দাঁড়িয়ে পড়লাম। এ কি, আমার হাতে ধারালো ছুরি কেন? ঘুরে পিছনে তাকাতেই মুহূর্তের ভেতরে চোখ ছানা বড়া হওয়ার মতো অবস্থা হলো আমার। আমার হাতে ধারালো ছুরির আঘাতে রামিক চাচার মুন্ডুটা শরীর থেকে দুভাগ হয়ে পড়ে আছে। পুরো ঘরটা রক্তের বন্যাতে ভেসে যাওয়ার মতো অবস্থা। হাতে থাকা ছুরিটা ফেলে দিয়ে ঘরের এক কোণে চুপটি মেরে বসে রইলাম। এই কি করেছি আমি? রাগের বশে রামিক চাচাকে খুন করে ফেলেছি। এখন তো জানাজানি হয়ে গেলে ফাঁসি কাটে চড়তে হবে, নয়তো যাবজ্জীবন কারাগারের অন্ধকারে পৌঁছতে হবে। নিজের মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলাম। যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে, লাশ দুটোকে পুঁততে হবে, আর তারপর সারা জীবনের জন্য এই মহল্লা ছেড়ে আমাকে অনেক দূরে চলে যেতে হবে। সবকিছু হয়েছে ওই লাশটার জন্য। কেন যে মরতে লাশটাকে আমার কাছে রাখতে গিয়েছিলাম। এখন না পাবো টাকা, আর না পারবো শান্তিতে থাকতে। সারাক্ষণ মৃত্যুর ভয় তাড়া করে বেড়াবে। কাঁপা কাঁপা হাতে রামিক চাচার কাঁটা মুন্ডুটা আর নিথর দেহটা তুলে পাটি চাপা দেওয়া লাশটার পাশে রাখতে গিয়ে দ্বিতীয়বারের মতো ভয়ে সমস্ত গায়ে কাঁটা দিয়ে উঠল। আরে, এই মেয়েটা এই পাটির ভেতরে কিভাবে আসলো, আর মরল কি করে? গতকাল রাতে তো এই মেয়েটাই আমার রুমে এসে আমার সাথে কথা বলছিল। তাহলে কি এই লাশ হওয়া মেয়েটাই প্রেতাত্মা হয়ে আমার রুমে এসেছিল, আর রামিক চাচাকে আমার হাতে দিয়ে খুন করিয়েছে? কিন্তু একজন মৃত মানুষ আবার ফিরে আসে কি করে? মাথাটা প্রচন্ড ব্যথাতে ফেটে যেতে চাইছে। কি হচ্ছে এইসব আমার সাথে? লাশ বিক্রি বাদ, কত টাকার দরকার নেই, না খেয়েও বেঁচে থাকা যায়। আজকে রাতেই লাশ দুটো পুঁতে ফেলে আজীবনের জন্য এই এলাকা ছেড়ে পালাবো। সারাটা দিন লাশ দুটোর সাথে
চার দেয়ালের মাঝে চুপচাপ বসে থেকে কাটিয়ে দিলাম। এই ঠান্ডার ভিতরেও কেন জানি শরীর বেয়ে তরতরিয়ে ঘাম ঝরছে। রামির চাচার মৃতদেহটাকে পাটিতে জড়ানোর পর বালতি করে পানি এনে মেঝেতে জমে থাকা জমাট বাঁধা রক্তগুলো ধুয়ে রুমের এক পাশে চুপচাপ বসে আছি। জীবনে প্রথমবারের মতো নিজেকে অপরাধী মনে হচ্ছে। কেন যে রামির চাচার সাথে গতকালকে দেখা হলো, আর কেন যে লোভে পড়ে লাশ চুরি করতে গিয়েছিলাম। তার চাইতে আমার গ্যারেজের কাজই ভালো ছিল। আর যাই হোক, কোনো আতঙ্ক তো ছিল না মনের ভিতরে। গ্যারেজের কথা ভাবতেই গ্যারেজ মালিকের ফোন আসলো। ফোনের ভাইব্রেশনের শব্দটাকেও কেন জানি ভয় লাগতে শুরু করেছে এখন। কাঁপা হাতে ফোনটা রিসিভ করে নিজেকে স্বাভাবিক করে বললাম, হ্যাঁ জন্টু ভাই। রে কি কম তোরে? কয়টা বাজে খেয়াল আছে তোর? এখনো গ্যারেজে আসলি না কেন? গাড়িগুলা কি তোর বাপ ঠিক করবো? রাগটাকে কন্ট্রোল করে বললাম, দেখো ভাই, একটু ঝামেলাতে আছি, আজকে আমি যেতে পারবো না, অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নাও। জন্টু ভাইয়ের প্রত্যুত্তরের আশা না করে মুখের উপরেই কলটা কেটে দিলাম। কল কেটে ফোনটা বন্ধ করে লাশ চড়ানো পাটিটার দিকে তাকিয়ে আছি। দুটো লাশ একসাথে নিয়ে বার হলে তো মানুষজন সন্দেহ করবে তখন, আর একসাথে দুটো লাশ কবর দেওয়ারও ঝামেলা। তাই ঠিক করলাম নিজের রুমের ফ্লোর খুঁড়ে পুঁতে রাখব, তাহলে কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আরো কিছুক্ষণ বসে থাকার পর বাহিরে বার হলাম। বাহিরের ঠান্ডা বাতাসটাকেও এখন ভ্যাপসা আর দূষিত মনে হচ্ছে আমার। আমার বাসার ঠিক সামনেই রামির চাচার ভ্যান গাড়িটা পড়ে আছে, তার উপরে একটা সাদা পলিথিন আর একটা কোদাল। সবাই হয়তো ভাবছে ভ্যানটা আমিই রেখেছি। আমি ভ্যান গাড়িটার দিকে কিছুক্ষণ থ মেরে তাকিয়ে থেকে আবার হাঁটা শুরু করে দিলাম। উদ্দেশ্য পাশের মোড়ে থাকা দোকান থেকে আরো পলিথিন ক্রয় করা। দ্রুত দোকানে গিয়ে পলিথিন কিনে রুমে ঢোকার সময় ভ্যানের উপর থাকা অল্প পলিথিনের টুকরো আর কোদালটা হাতে তুলে নিলাম। আশপাশে সবাই যে যার মতো করে ব্যস্ত, আর এই ব্যস্ততার সুযোগ নিয়েই আমি লাশ দুটোর ঠিকানা লাগিয়ে এখান থেকে পালাবো। রুমে ঢুকে সবগুলো জানলা ভালো মতো লাগিয়ে ফ্লোরের মাটি সরাতে লাগলাম। কাঁধ অব্দি গর্ত করতে গিয়ে শরীরের অবস্থা একেবারে যাচ্ছে তাই। ঘণ্টাখানেক সময় লাগলো। গর্ত করা শেষ হলে দ্রুত লাশ চড়ানো পাটিটা গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিতে শুরু করে দিলাম। সবকিছু শেষ করতে আরো 1 ঘন্টা লাগলো। দিনের আলো তখন প্রায় শেষের দিকে। অন্ধকার নামার সাথে সাথে আমিও বেরিয়ে পড়লাম অজানা পথের উদ্দেশ্যে। আর যাই হোক, এদিকে আর কখনো ফিরব না, এই মনস্থির করে হাঁটছি সামনের দিকে। ফুটপাত ধরে হাঁটছি, আর চোখের সামনে গতকাল থেকে ঘটে যাওয়া সকল দুর্ঘটনাগুলো একের পর এক ভেসে বেড়াচ্ছে। একদিনের ব্যবধানে অনেক কিছু বদলে গিয়েছে। এই ব্যস্ত শহরের বুকে হাজারো পথচারীদের মুখের অন্তরালে শুধুমাত্র আমি দুটো মুখই দেখতে পাচ্ছি। একজন রামির চাচা, আর অন্যটা গতকাল রাতে উদয় হওয়া অপরিচিত মেয়েটার। গতকাল রাতের মেয়েটা কি সত্যি সত্যি মৃত মেয়েটাই ছিল, নাকি আমার ভ্রম ছিল? না, ভ্রম হবে কেন? আমি তো মেয়েটাকে কখনো দেখিনি, তাহলে ভ্রম হবে কি করে? কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে গেলে মুখ তুলতে মেরুদণ্ড দিয়ে শীতল পানির স্রোত খেলে গেল। আমাকে তোলার জন্য একটা মেয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার কেউ নয়, গতকাল রাতের সেই মেয়েটা। আমার দিকে টান টান চোখে তাকিয়ে আছে, আর মুখে তার মৃদু হাসি। কি হলো? ওঠো, ভয় পাচ্ছ কেন? একদম ভয় পাবে না। তুমি আমাকে ছেড়ে গেলেও আমি তোমায় ছেড়ে সহজে কিন্তু যাব না। আমি তোমার সেই সহযাত্রী। বলেই হাহা করে হেসে উঠল। সেই হাসির শব্দ যেন কানকে বিদ্ধ করে দিচ্ছে। আমি আতঙ্কিত নয়নে এদিক সেদিক তাকালাম। সবাই নিজের মতো ব্যস্ত,
আমাদের দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না। আমি চিৎকার করে বললাম, না, আমার কাউকে লাগবে না। ধুর, কাউকে সাহায্য করাটাও ভুল। এখন পড়ে থাকেন তো আপনি রাস্তার উপর। সামনে থাকা ছেলেটার এমন কথাতে হুঁশ ফিরল আমার। তার মানে এতক্ষণ গতকাল রাতের মেয়েটা দেবে ভয় পাওয়াটা ছিল আমার ভ্রম। কি হচ্ছে এসব আমার সাথে? তাড়াতাড়ি উঠে পড়ে আবার হাঁটতে লাগলাম। ওভারব্রিজ পার হতে যাব, সেখানেই ভিড়ের ভেতরে মেয়েটাকে দেখতে পেয়ে চোখ কপালে উঠল আমার। ইঙ্গিত দিয়ে কিছু একটা বলতে গেলে আমি সোজা দৌড় দিলাম। বাস স্টপে এসে বাসে উঠে পড়লাম। বাস ভর্তি লোকজন, একটা মাত্র সিট খালি আছে, তাও আবার একদম পেছনে। এতক্ষণে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছি, তাই একটু বসে বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি হয়ে গিয়েছে আমার জন্য। সিটে এসে বসে একটা লম্বা শ্বাস নিয়ে চোখ দুটো বন্ধ করে আছি। কিছুক্ষণ পর চোখ খুলতেই পাশের সিটে রামির চাচাকে দেখে ঘাবড়ে গেলাম। তার গলার কাটা দাগটা এখনো স্পষ্ট হয়ে আছে। আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থেকে অদ্ভুত ভঙ্গিমায় হাসছে। এক মুহূর্ত দেরি না করে বাস থেকে নেমে পড়লাম। জানি না এইসব কি হচ্ছে আমার সাথে। এসব কি সত্যি, নাকি নিছকই একটা মনের ভুল? মরা মানুষ ফিরে আসবে কি করে? আমি হয়তো পাগল হয়ে যাচ্ছি। আমার লম্বা ঘুমের প্রয়োজন। পাশেই এক দুঃসম্পর্কের চাচাতো ভাইয়ের বাসায় গিয়ে কলিং বেল চাপলাম। আমার ভাইয়ের নাম হীরক। রাতটা আপাতত এখানেই কাটাবো। শরীরটা বড্ড ক্লান্ত, হয়তো সেই জন্যই মতিভ্রম হয়েছে। একটু পরেই হীরক এসে দরজা খুলে দিয়ে বলল, ভাইয়া তুমি এত রাতে? পাশেই একটু দরকারে এসেছিলাম, কাজ সারতে সারতে দেরি হয়ে গেল, তাই ভাবলাম আজকে রাতটা তোর বাসায় থেকে যাই। খুব ভালো করেছ, আসো ভিতরে আসো। ভেতরে ঢুকতেই হীরক আবার বলল, ভাইয়া তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। আন্টি কোথায়? ওনাকে তো দেখতে পাচ্ছি না। হীরক ফ্রিজ খুলতে খুলতে বলল, মা আপুদের বাসায় গিয়েছে। আপুর বেবি হয়েছে, তুমি জানো না? না, কবে হয়েছে? এই তো 1 সপ্তাহ হলো। আমিও আপুদের ওখানেই ছিলাম, আজকেই এসেছি। হীরক, আমার ওসব কিছু লাগবে না। তুই বরং তোর কাছে স্লিপিং ট্যাবলেট থাকলে কয়েকটা দে আমায়। মাথাটা প্রচন্ড ধরেছে, ওটা খেয়েই ঘুমাতে হবে আমাকে। ভাইয়া তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। মাইগ্রেনের জন্য মাঝে মধ্যে রাতে আমাকে স্লিপিং ট্যাবলেট খেতে হয়। আজকে তাড়াহুড়োর জন্য আনতে পারিনি। তোর কাছে থাকলে দে। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। কথাটা বলে হীরক তার রুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, এই নাও, তবে একটার বেশি যেন খাবে না, অনেক পাওয়ার এগুলোর। ও, রিলাক্সকেন 5। আচ্ছা ঠিক আছে। হীরক আমার শোবার রুমটা দেখিয়ে দিয়ে ওর রুমে চলে গেল। আমিও ডাইনিং টেবিল থেকে 1 গ্লাস পানি নিয়ে একটা রিলাক্সকেন 5 খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। একটা খেলেই কাল সকালের আগে ঘুম ভাঙার কথা নয়, তবে কেন জানি ঘুম আসছে না। তাই একটা ট্যাবলেটের বাকি অর্ধেক ভেঙে আবার খেয়ে নিলাম। খাবার কিছুক্ষণ পরেই মাথা ঢলতে লাগলো আমার। ঘুম ঘুম চোখে কেন জানি মনে হচ্ছে রামিক চাচা আমাকে বারবার বলছে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার ফল তোকে ভুগতে হবে, আমি তোকে ছাড়বো না। অপরদিকে মেয়েটাও বলছে, আমাকে তুমি ছেড়ে দিলেও আমি যে তোমাকে ছাড়বো না, আমি যে তোমার সহযাত্রী। কেন এখন জানি আর ভয় করছে না। মৃদু হেসে ধপ করে খাটের উপরে পড়ে গেলাম। ঘুম ভাঙতেই চোখ মেলে তাকাতে দেখলাম মাথার উপর সূর্যটা ঠাঁই দাঁড়িয়ে আছে। চারপাশটা নানান পাখির কুঞ্জনে মুখরিত হয়ে আছে। শীতে রোদের প্রখরতা খুব একটা না থাকলেও শরীরে গরমের আঁচটাকে বুঝতে পেরে
তাড়াহুড়ো করে উঠে পড়ে এদিক ওদিক তাকিয়ে ভালো করে চোখ মুছে নিয়ে আবার তাকালাম। এই কি, আমি কোথায়? চারপাশে শুধু গাছ আর সবুজ ঘাস, অথচ আমার তো চার দেওয়ালের মাঝে খাটের ওপর শুয়ে থাকার কথা ছিল। আমার স্পষ্ট মনে আছে আমি গতকাল হীরকদের বাসায় গিয়েছিলাম, কিন্তু এখন আমি কোথায়? তাহলে কি আমি ঘুমের মাঝে ছাদের উপরে চলে এসেছি? তাড়াহুড়ো করে গায়ের কম্বলটা সরিয়ে দাঁড়িয়ে পড়তে আরো অবাক হলাম। চারপাশে জঙ্গলে ঘেরা বড় বড় গাছ আর পায়ের নিচে সবুজ ঘাসের আস্তরণে চাপা পড়া মাটি দেখতে পেয়ে। না, এটা তো ছাদ নয়, তাহলে আমি কোথায়? আরো ভালো করে এদিক ওদিক তাকিয়ে বাঁশ দিয়ে ঘেরাও করা একের পর একটা কবর দেখে আর বুঝতে বাকি রইল না আমি এখন কবরস্থানের ভেতরে। তার মানে আমি গতকাল রাত থেকে এই কবরস্থানে শুয়েছিলাম। কথাটা মাথায় আসতেই মেরুদণ্ড বেয়ে হাড় হিম করা শীতল বাতাস বয়ে গেল মুহূর্তের ভেতরে। দ্রুত প্রস্থান করার জন্য কম্বলটাকে ফেলে রেখে হাঁটতে শুরু করে দিলাম। রাস্তাটা কেন জানি চেনা চেনা লাগছে। কিছু দূর যেতেই বুঝতে পারলাম কয়েকদিন আগে যেই কবরস্থান থেকে একটা লাশ চুরি করেছিলাম এটাই সেই কবরস্থান। কিন্তু আমি এখানে কি করে আসলাম? আমাকে এখনই হীরকদের বাসায় যেতে হবে একটা বার। কবরস্থানের প্রাচীর টপকিয়ে সোজা হীরকদের বাসায় গিয়ে থমকে দাঁড়ালাম। তারপর একা নাগারে কলিং বেল চাপতে লাগলাম। দরজা খুলল আন্টি, মানে হীরকের মা। আমাকে দেখে সে একটু বিচলিত হল না, বেশ স্বাভাবিকভাবেই বলল, আরে আশিক, তা এতদিন পর কাকিমাকে কি মনে করে মনে পড়ল? তাহলে কি আমার এ বাসায় আসার কথাটা হীরক আন্টিকে বলেনি? আমি মৃদু হেসে বললাম, না তেমন কিছু না আন্টি, এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে একটু দেখা করে যাই। খুব ভালো করেছো, তা ভিতরে এসো। আমি ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, আন্টি হীরক কোথায়? তাকে দেখছি না যে। হীরক তো অফিসে গিয়েছে, চলে আসবে এখনই, তুমি ফ্রেশ হয়ে নাও। আন্টির কথা মতো ফ্রেশ হয়ে টিভিটা অন করে সোফাতে বসলাম। আচমকা টিভির নিচে থাকা সময় আর তারিখটা দেখে চোখ কপালে উঠল আমার। ডিসেম্বরের 28 তারিখ আজকে, অথচ আমার দিব্যি মনে আছে আমি ঘর ছেড়েছিলাম সেদিন ছিল 17 তারিখ। তাহলে এই 10 দিন আমি কোথায় ছিলাম? মাথাতে কোনো কিছুই আসছে না। একটু পর হীরক ফিরল বাসাতে। আমাকে দেখে খানিকটা বিস্মিত ভঙ্গিতে বলল, ভাইয়া তুমি তুমি সেদিন রাতে হুট করে কোথায় চলে গিয়েছিলে? একবার বলে তো যেতে, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আমি হীরককে টেনে নিয়ে ওর রুমে নিয়ে গেলাম। হীরক, আমার সাথে খুব খারাপ কিছু হতে যাচ্ছে, যা আমি স্পষ্টভাবে বুঝতে পারছি। সেদিন রাতে আমি কোথাও যাইনি, রুমেই শুয়েছিলাম, কিন্তু পরদিন মানে আজকে আমি ঘুম ভেঙে নিজেকে কোথায় আবিষ্কার করেছি জানিস? হীরক কিছুটা উচ্ছ্বাস জড়িত কণ্ঠে বলল, কোথায়? কবরস্থানের ভেতরে। তুই বিশ্বাস করবি কিনা জানি না, তবে আমি সত্যি বলছি। তোর কি মনে আছে আমি কয়দিন আগে তোদের এখানে এসেছিলাম? হ্যাঁ, থাকবে না কেন? তুমি গত 17 তারিখে এসেছিলে। আর আজকে 28 তারিখ। তার মানে মাঝখানে 10-11 দিন আমি পুরো ঘুমের ভেতরে কবরস্থানে পড়েছিলাম। কোনো জন্তু জানোয়ারেও আমার কোনো ক্ষতি করেনি। হীরক আমার কথাগুলো শুনে হাঁ হয়ে তাকিয়ে থেকে বলল, কি বলছো এসব? তুমি কবরস্থানে কি করতে যাবে? সেটাই তো বুঝতেছি না, তবে তোকে অনেক কিছু বলার আছে বুঝলি। আজকে তোদের এইখানেই থাকবো, রাতে তোকে সবকিছু খুলে বলবো। আচ্ছা ঠিক আছে, চলো একসাথে দুপুরের খাবার খাবো। সারাটা দিন গেল দুশ্চিন্তার উপরে। কি হচ্ছে এইসব আমার সাথে? রাতেও একসাথে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ কাকিমার সাথে গল্প করে ঘুমানোর জন্য রুমে আসলাম। আজকে হীরকও আমার সাথে থাকবে। দুপুরের অসম্পূর্ণ কথাটা শোনার জন্যই আমার সাথে থাকবে।
হীরক, রুমে পানি নাই? না, দেখো ফ্রিজে রাখা আছে। পানি খাবার জন্য ফ্রিজের মুখ খুলতেই চোখ ছানা বড়া হওয়ার মতো অবস্থা হলো আমার। দেখি ফ্রিজের ভিতরে হীরকের কাটা মুন্ডুটা রাখা আছে। ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে আছে হীরক। চোখ দুটিকে দেখে মনে হচ্ছে যেন জীবন্ত এখন। আমি ধরাম করে ফ্রিজের মুখটা আটকিয়ে দিয়ে শুকনো গলায় কয়েকবার ঢোক গিলে পেছন ফিরে তাকাতেই দেখলাম পিছনে হীরক দাঁড়িয়ে আছে। আমি তুতলিয়ে বললাম, তুই এখানে? তাহলে ফ্রিজের ভেতরে কে? হীরক হো হো করে হেসে বলল, ফ্রিজের ভিতরে তোর চাচাতো ভাই হীরক। তাহলে তুমি কে? একটু ভালো করে দেখ তো, চিনতে পারোস কিনা। অন্ধকারের ভেতরে মুহূর্তেই শরীরের অবকাঠামো বদলে গিয়ে টান টান শরীরের চামড়াগুলো ভাঁজ পড়তে থাকলো। মাথার কালো চুলগুলো ধীরে ধীরে ফ্যাকাশে রং ধারণ করে ধীরে ধীরে বড় হতে লাগলো। মুখ ভর্তি কালো দাড়ি আর ছিপছিপে চেহারার একটি ভারী কি মানুষে পরিণত হলো হীরক। না, ও হীরক নয়, রামির চাচা, যে হীরকের বেশে এতক্ষণ আমার সাথে ছিল। চাচা, তুমি এখানে? রামির চাচা শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এসব কি হচ্ছে? তুমি কি চাও? কাকিমা, কাকিমা, কাকিমা কোথায়? ভয় পেয়ে রুম থেকে বার হয়ে কাকিমার রুমে ঢুকে রুমের লাইট অন করতেই দেখলাম সাদা বিছানায় রক্তের প্রলেপ লেগে লাল টকটক করছে। কাকিমার কলা দিয়ে ছিটকে বার হয়ে আসা রক্ত এসে পড়ল আমার মুখ বরাবর। আমি চিৎকার দিয়ে বার হতে যাব, ঠিক তখনই সামনে আবার মেয়েটা এসে দাঁড়ালো। কি আর কত পালিয়ে বেড়াবে? এবার তো আমায় সঙ্গ দাও। কে তুমি? কেন আমার পিছু ছাড়ছো না? আমি তো তোমার পিছু নেইনি, বরং তুমি আমাকে তোমার সাথে করে এনেছো, তোমার সহযাত্রী বানিয়ে। আমি তো তোমার সহযাত্রী। কি চাও আমার কাছে? কিছুই না, আমি যা করার তা করে ফেলেছি। মানে কি করে ফেলেছো তুমি? এই যে আমার মৃত শরীর চুরি করানো, তারপর তোমার বাসায় এনে তা সংরক্ষণ করানো, তোমার আর রমিক চাচার ভিতরে দ্বন্দ্ব বাঁধিয়ে রমিক চাচাকে খুন করানো, তোমাকে এই বাসায় নিয়ে আসা, এসব তো আমিই করিয়েছি। তুমি তো শুধু আমার পুতুল হয়ে খেলছিলে। আমি যেমনটা চাইছিলাম ঠিক সেই মতন। দোষ করেছি আমি, কিন্তু তুমি আমার দোষের জন্য হীরক আর কাকিমাকে কেন খুন করলে? ওরা তো নির্দোষ ছিল। না, নির্দোষ ছিল না, ওদের জন্যই আমাকে মরতে হয়েছে। মানে? আমার নাম নিসাত রহমান নিহা। বাবা মায়ের একমাত্র আদুরে মেয়ে ছিলাম আমি। এই শহরে আমার আপন বলতে কেবল আমার পরিবারই ছিল, কিন্তু একটা রোড দুর্ঘটনায় তাদের মৃত্যু হওয়ার পর আমার পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গিয়েছিল। বাবা মায়ের মৃত্যুর পর রমিত চাচাই আমার দেখভাল করতেন। এমনকি আমার জন্য রমিত চাচা বিয়েটাও অবধি করেনি। আমি যেহেতু পরিবারের একমাত্র মেয়ে ছিলাম, তাই জন্মসূত্রে আমার পরিবারের অবর্তমানে একমাত্র ওয়ারিশ হিসেবে এই বাসার মালিক হলাম আমি। তারপর এক কুয়াশা মাখা সকালে অন্ধকার কাটিয়ে সোনালি আলো নিয়ে আসলো হীরক। প্রথম হীরক অনেক ঘুরেছিল, পরবর্তীতে আমার একাকিত্বতাই হয়তো হীরকের প্রতি আমাকে দুর্বল করতে বাধ্য করেছিল। বছর 3 ধরে হীরক আমার সাথে মিথ্যে প্রেমের অভিনয় করেছিল, শুধু আমার সম্পত্তির লোভে। তখন বুঝতে না পারলেও বিয়ের 1 মাস যেতে না যেতে আমি সব বুঝতে পেরেছিলাম। ধীরে ধীরে আমার একাকিত্বের সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে হীরক, আর আমাদের বিয়ের পর হীরক আর ওর মা এখানেই থাকতো। মা হারিয়ে মা পেয়েছিলাম, তাই কখনো তার অবাধ্য হয়নি। আর এই সুযোগ নিয়ে হীরকের মা দিনের পর দিন আমার উপর অত্যাচার করেছে। আর তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই হীরক আর হীরকের মা আমাকে অমানসিক অত্যাচার করতে করতে
এই বাড়িটা হীরকের নামে করিয়ে দেয়। অবশ্য আমি বেঁচে থাকতে কখনো করব না দেখে আমাকে ওরা দুনিয়া থেকে সরিয়ে দেয়, মা ছেলে মিলে। শুধু আমাকে সরিয়ে দিয়ে ওদের মন ভরেনি, আমার পিতৃ সমতুল্য রমিত চাচা সবকিছু দেখে ফেলাতে ওরা দুজনে রমিত চাচাকে অমানসিক ভাবে ফাঁস লাগিয়ে মেরে ফেলেছিল। রামিত চাচাকে কি করে মারবে? রামিত চাচাও তো লাশ চুরির সময় আমার সাথেই ছিল, এমনকি তারই তো সব পরিকল্পনা ছিল। না, রমিত চাচাকে আমি পাঠিয়েছিলাম তোমার কাছে, যাতে তুমি ফাঁদে পড়ে এই বাড়িতে আসতে বাধ্য হও। রামিত চাচা এই বাসার কেয়ারটেকার, তার মানে সেদিন রামিত চাচার সাথে চায়ের দোকানের সাক্ষাৎ হওয়া, মিথ্যে লাশ চুরির গল্প শোনানো, আর আমার হাত দিয়ে রামিত চাচাকে খুন করানো, এই সব কিছুই সাজানো ছিল। হ্যাঁ, সবটাই তো সাজানো ছিল। রমিত চাচাকে চায়ের দোকানে নিয়ে যাওয়া, তোমার সাথে কথা বলিয়ে তোমাকে তার সাথে নেওয়া, এগুলো সবকিছু রমিত চাচা করলেও তাকে দিয়ে আমি করেছিলাম। কিন্তু কেন? শুধু এখানে তোমাকে আনানোর জন্য এত কিছু করা হয়েছে। কিন্তু আমার এই বাসায় আসা না আসার সাথে তোমার মৃত্যুর কি সম্পর্ক? আমাদের দুজনকে মেরে ফেলেও ওদের শান্তি হয়নি। আমার পিতৃ সমতুল্য রমিত চাচাকে জড়িয়ে আর আমাকে জড়িয়ে মিথ্যে গুজব রটিয়েছে পুরো এলাকাতে। আমরা চাই সত্যিটা সবাই জানুক। মৃত্যুর পরও যে একটা জঘন্যতম মিথ্যে অপবাদ ছড়িয়ে আছে সবার অন্তরে, সেটা অন্তত খুঁজুক। তো আমি কি করব? তোমার বাসায় আমাকে আর রমিত চাচাকে যেভাবে ফ্লোর খুঁড়ে মাটি চাপা দিয়েছিলে, অবশ্য সেগুলো তোমার ভ্রমজনিত কারণেই করেছিলে। তবে এবার সত্যি সত্যি এই বাসার ফ্লোর খুঁড়ে এদের দুইজনকে পুঁতে রাখতে হবে তোমাকে। আমি চাই ওদের লোভের শাস্তি ওদের প্রাচুর্যের ভিতরেই সমাপ্তি হোক। তারপর এই কাগজটা হাসেম চাচার হাতে দিয়ে তুমি তোমার মতো অনেক দূরে চলে যাও। ভয় পেও না, আর কখনো তোমার কাছে আসবো না। তোমার নতুন পরিবেশে তোমাকে ঘুরে দাঁড়ানোর মতো টাকাটাও তুমি সময় মতো পেয়ে যাবে। আমি ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললাম, মানুষের জীবনে অভাবটা ঠিক ততদিন থাকবে যতদিন তার আকাঙ্ক্ষা থাকবে। তবে অভাব পূরণ করার জন্য এমন অসৎ পন্থা অবলম্বন করাটা মোটেও উচিত হয়নি কাকিমা আর হীরকের। এমনকি আমিও অভাবের তাড়নাতে ভুল পথ বেছে নিয়েছিলাম। আসলে লোভে পাপ আর পাপে মৃত্যু কথাটা যে বলেছিল, সে অনেক ভেবে তারপরই বলেছিল। এই যে আমি লোভ করেছিলাম দেখে এই কয়েকদিন পাগলের মতো ছুটে বেরিয়েছি। আমার কোনো টাকা লাগবে না, আমি এমনিতেই কাজটা করে দেব। তবে তোমাদের সাথে কাকিমার হীরক যেটা করেছে তা একদমই ঠিক করেনি। অবশ্য তাদের পাপের ফল তারা ভোগও করে নিয়েছে। স্টোররুম থেকে একটা কোদাল আর বেলচা এনে ফ্লোর খুঁড়ে কাকিমার হীরককে সেখানে মাটি চাপা দিয়ে দিলাম। মেয়েটা টাকার সন্ধান দিলেও আমি সেদিকে কর্ণপাত না করে কাগজটা নিয়ে বেরিয়ে আসলাম। বাইরে এসে নিশাতের কথা মতো তার হাসেম চাচাকে কাগজটা ধরিয়ে দিয়ে চলে যাওয়ার পথে বাড়িটার সামনে এসে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বললাম, কি হবে এত টাকার উপর লোভ করে, যদি সেই টাকা নিজের কোনো কাজে না আসে। যেই বাড়ির জন্য 4-4টে মানুষ মৃত্যুবরণ করল, সেই বাড়িটা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। শুধু নেই বাড়িটার সাথে সম্পৃক্ত মানুষগুলো। অনেক ছুটেছি টাকার পেছনে, এখন শুধু প্রয়োজন একটুখানি শান্তির। মৃদু বাতাসে শরীরটা থরথরিয়ে কেঁপে উঠল। গায়ের সাথে কালো চাদরটা মুড়িয়ে নিয়ে হাঁটতে লাগলাম সোজা পথ ধরে। কেন জানি মনে হচ্ছে এই দুর্গম পথে আমি একা নয়, আমার সাথে নিশাত আর রামিত চাচাও হাঁটছে দুপাশে, আমার পথ চলার সহযাত্রী হয়ে। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।